কোরবানি শেষ হলেও থামছে না এক ছাগল কাণ্ড। 15 লাখ টাকার ছাগল কেনা নিয়ে রীতিমতো বেঁধে গেছে লঙ্কা কাণ্ড, জানিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ছাগলটির মালিকানা নিতে চাচ্ছে না কেউ। এই ইস্যুতে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছে সাপ। 1 লাখ টাকা বায়না করেও শেষ পর্যন্ত ছাগলটি আর তিনি কেনেননি। রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমানই ছাগল কাণ্ডে আলোচিত তরুণ ইফাতের বাবা বলে নিশ্চিত করেছেন ফেনীর সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। আজ ছাগল কাণ্ড নিয়ে পিতা পুত্র অস্বীকার চলছে, আবার অন্যদিকে আদৌ আমরা জানি না যে সত্যটা কি। একজন বাবা হয়ে কি করে একজন সন্তানকে অস্বীকার করতে পারে, এটা আমার প্রশ্ন। আর ছাগল কাণ্ড দিয়ে ধ্বংস করছেন, শেষ করে দিচ্ছেন। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মুক্তি চাই। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। 6 মাসেই আওয়ামী লীগ কঠিন চাপে, আর কয় মাস টিকবে? বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ইস্যুতে পদত্যাগ পিটার হাসের। পিটার ডি হাস কি আসলে পদত্যাগ করেছেন? আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শোটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমনকি কতটা হেল্পফুল হতে চলেছে। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। যারা এই ভিডিওটি অন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল রহস্যটি বা আসল ঘটনাটি জানতে পারবেন। এমনকি দর্শক, যারা বিএনপির দর্শকরা অন করেছেন ভিডিওটি, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য রয়েছে সুসংবাদ। এমনকি দর্শক, আওয়ামীপন্থী যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য কিছুটা দুঃসংবাদ রয়েছে। কিন্তু দর্শক, অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কি সেই সুসংবাদ এবং কি সেই দুঃসংবাদ সেটি জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ইস্যুতে পদত্যাগ পিটার হাসের। পিটার ডি হাস কি আসলে পদত্যাগ করেছেন, নাকি কূটনীতিক বদল হচ্ছে? যে পিটার ডি হাস বাংলাদেশে গত 1.5-2 বছরে তার একটা ভাবমূর্তি কিন্তু তিনি গড়ে তুলেছিলেন। সেটি হচ্ছে যে তিনি বাংলাদেশে একটা নিরপেক্ষ একটা নির্বাচন দেখতে চেয়েছিলেন, সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিলেন, এবং বলেছিলেন যে 1 বছর আগের থেকেই যে একটা পরিবেশ তৈরি করা, নির্বাচনী পরিবেশ তৈরি করা, যেখানে মুক্তভাবে সবাই রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে, মুক্তভাবে সবাই কথা বলবে, এমন একটা পরিবেশে যাতে একটা ফেয়ার নির্বাচন নিশ্চিত হয়। এবং চেয়েছিলেন যে রাজনৈতিক পক্ষগুলো ডায়লগ করে তার একটা সমাধান করতে। কিন্তু বিষয়টি শেষ পর্যন্ত হয়নি। হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে নির্বাচনের শেষ প্রান্তে এসে তাদের যেই অব্যাহত যে চাপ ছিল সেই চাপ থেকে তারা সরে আসে। এখানে বলা হচ্ছে যে ভারতের বক্তব্যে বা ভারতের সঙ্গে ইন্দো প্যাসিফিক যেহেতু অন্যতম পার্টনার মার্কিন যুক্তরাষ্ট্র, সুতরাং তারা শেষ পর্যন্ত তাদের কথা শুনতে বাধ্য হয়েছে বা শুনেছে। এই শোনার মধ্য দিয়ে বাংলাদেশে সেই একতরফা নির্বাচন হয়েছে, যে নির্বাচনটা আসলে এখন ওই আমি দামি নির্বাচনে পরিণত হয়েছে। তো এই ক্ষেত্রে পিটার ডি হাস মনে করছেন ওই মিররের কথা অনুযায়ী বা রিপোর্ট অনুযায়ী যে এখানে মার্কিন যে নীতি সেই নীতি এখানে ব্যর্থ হয়েছে। এবং এই ভারতের কথা শুনে যে হঠাৎ করে অবস্থান পরিবর্তন করাটা এখানে একটা বড় ধরনের একটা নীতি বিবর্জিত কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে তিনি পদত্যাগ করেছেন বলে এই পত্রিকার দাবি। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে তার পদ থেকে পদত্যাগ করেছেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে বাংলাদেশের সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। একজন বাংলাদেশি কূটনীতিক দ্য মিরর এশিয়াকে জানান, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ নীতির প্রতিক্রিয়ায় তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ ডোনাল্ড লু যে নির্বাচনের আগে শুধুমাত্র একটা চিঠি দিয়ে ক্ষান্ত হলেন যে সংলাপের জন্য, সেই সংলাপটাও হলো না। তারপরে তিনি ফিরলেন, দেশে আসলেন নির্বাচনের পর, এসে বললেন যে অতীতের দিকে আর তাকাবো না, সামনের দিকে, এবং বলছেন সামনের দিকে দুর্নীতি, মানবাধিকার এসব নিয়ে কাজ করবেন। যদিও ফিরে জেনারেল আজিজের একটা নিষেধাজ্ঞা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার ফিরে যাওয়ার পর। তো কিন্তু তারপরে তো এটা মৌলিক কোনো বাংলাদেশের নীতিতে যে সবাইকে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার যে পরিচালনা, সেই কাজটি তো আর হয়নি শেষ পর্যন্ত। বলছেন যে গত 7 জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়। নির্বাচনের আগে পিটার হাস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছিলেন। এই সময় জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের একটি অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। কিন্তু ডিসেম্বরে পরিস্থিতি বদলে যায়। তখন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে তার নীতি পরিবর্তন করে।
সূত্রের খবর, যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিকে তার ঘনিষ্ঠ মিত্র ভারতের বিরক্তির কারণ হতে চায়নি। ফলস্বরূপ যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র সংস্কার নিয়ে তার কর্মকাণ্ডে লাগাম টানে। শাসক দল আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে এমন অভিযোগ উঠলেও বাংলাদেশ বা কোনো ব্যক্তির উপর যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করেনি। যুক্তরাষ্ট্রের এই নীতি পরিবর্তনের কারণে কিছু ভারতীয় কূটনীতিকের ঠাট্টা এবং সমালোচনার শিকার হন পিটার হাস। এটা ঠিক পিনাক রঞ্জন বলেছিলেন, ভারতের কঠোর নীতির কারণে পিটার ডিয়াস লেস গুটিয়ে পালিয়েছেন বা একেবারেই উধাও হয়ে গেছেন, এমন বক্তব্য দিয়েছেন। দ্য মিরর এশিয়ার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির পরিবর্তনের কারণে দেশটির কূটনীতিকদের পদত্যাগের ঘটনা নতুন নয়। উদাহরণস্বরূপ মার্চ মাসে ইউক্রেন সম্পর্কিত আমেরিকার নীতির প্রতিবাদে রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড তার পদ থেকে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন। গত এপ্রিলে ইসরায়েলের প্রতি মার্কিন নীতির প্রতিবাদে পদত্যাগ করা পররাষ্ট্র দপ্তরের সাবেক আরব ভাষার মুখপাত্র হালা হারারির আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ। কংগ্রেসের শুনানি শেষে শিগগিরই ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে। দ্য মিরর এশিয়ার এই হচ্ছে প্রতিবেদনে কিছু বেশ ভাষা প্রতিবেদন, তবে কিছু সূত্র থাকতে পারে, এর হয়তো সত্যতাও থাকতে পারে। তবে সব মিলিয়ে পিটার ডিয়াস কি বলেন, মার্কিন দূতাবাস কি বক্তব্য দেন, এটি হচ্ছে চূড়ান্ত কথা। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। রক্তকরবীর আত্মবিমোহিত রাজার মতো যে শাসন দুঃশাসনের রূপ নিয়েছিল জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়া, প্রতিবেশী দেশ যে ভারত, মিয়ানমারের কিছু অংশ ছাড়া আমাদের চারদিকে ভারত বেষ্টিত। সমস্যার সমাধান করব আলোচনার টেবিলে। সংশয় আর অবিশ্বাসের দেওয়াল তারা সৃষ্টি করেছে। এ দেয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬৮ বছরে পর্যন্ত যে আমাদের যে রেটিফাই করা সীমান্ত সমস্যা, ভারতের আমরা বঙ্গবন্ধু রেটিফাই করেছেন পার্লামেন্টে, কিন্তু ভারতে রেটিফাই হয়নি, যেটা নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছে এবং আমাদের নেতৃসহ এই সীমান্ত সমস্যা দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার বাস্তবায়নে সর্বসম্মতভাবে ভারতের পার্লামেন্টে সিদ্ধান্তগৃহীত এবং ছিটমহল, যেটা পৃথিবীর কোথাও শান্তিপূর্ণ পথে ছিটমহল সমস্যা সমাধান হয়, আমাদের এখানে কিন্তু হয়েছে। এটা কেন হয়েছে? এই কারণে যে আমাদের সম্পর্ক আমরা ভালো রাখতে চাই। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে, আলাপ আলোচনার সুযোগ থাকলে, আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। কিন্তু বৈরিতা, যেটা জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। ভারতের সাথে সেই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ আমরা করছি আমাদের জাতীয় স্বার্থে। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। মাত্র একটা ছাগল কাণ্ডের কারণে আজ পিতা তার পুত্রকে অস্বীকার করছে। আবার কেউ কেউ বলছেন না, অস্বীকার করলে কোনো লাভ নেই, মূলত এই সন্তানই হচ্ছে তার রিয়েল পুত্র। আবার কেউ কেউ বলছেন এই রাজস্ব কর্মকর্তার কোটি কোটি টাকার অবৈধ পথে আয় করার বিভিন্ন গল্প। আবার এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে সেই সাদেক এগ্রো ফার্মের যে মালিক কর্ণধার ইমরান সাহেব রয়েছেন, সেই ইমরান সাহেব এবং সে জায়গায় আলোচিত সেই ইফাত, এই ইফাতের 2 নম্বরই কার্যক্রমও এখানে আলোচনায় এসেছে।
কিন্তু আমাকে একটা জিনিস খুব পীড়া দিয়েছে আজকে। আমি কখনোই এখন পর্যন্ত রাজস্ব কর্মকর্তা মতিউর সাহেবকে নিয়ে কথা বলতে চাইনি, বলার এখনো হয়তো সম্পূর্ণ কথা বলবো না, কিন্তু একটা জিনিস আমাকে খুব পীড়া দিয়েছে। একটা ছাগল কিংবা কোটি কোটি টাকা কিংবা আমাকে সমগ্র বাসাবাড়িও যদি আপনি সরকার বলে যে সব নিয়ে নিব, তারপরেও কোনো রাইটস আছে কিনা যদি যোগ্য পিতা হয় পিতা তার সন্তানকে অস্বীকার করার? এই একটা কোশ্চেন আপনাদেরকে রাখলাম, যে আমাকে কোশ্চেন করবেন যে ফয়জুল সাহেব আপনার সন্তান অস্বীকার করবেন আর আপনার ধন সম্পদ যা আছে না হয় সব হারাবেন। মানে আমি যদি অস্বীকার করি তাহলে ওই ধন সম্পদ থাকবে, আর যদি আমি স্বীকার করি তাহলে ধন সম্পদ থাকবে না, কোনটা অ্যাকসেপ্ট করবেন? অবশ্যই আমি আমার সন্তানকে স্বীকৃতি দিব। আজ এখানে যে ঘটনাটা ঘটেছে আমরা জানি না এর দৌরত্ব কোথায় ঘটবে, এই বেচারার স্ত্রীর সংখ্যা কত, কিংবা এই সন্তানটি আসলে কিভাবে তার সন্তান হয়েছে, এ নিয়ে এখন কিন্তু আলোচনা হবে। কিন্তু বাংলাদেশে কিন্তু এই আলোচনাগুলোই থেকে যাচ্ছে, এই আলোচনাগুলোই প্রমোট করা হচ্ছে, এই আলোচনাগুলো রেখেই জাতিকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারপরেও যে আলোচনাটা আজকে আবার নতুন করে এসেছে সেটা হচ্ছে রাজস্ব কর্মকর্তা মতিউরি ছাগলকাণ্ডে আলোচিত সেই ইফাতের বাবা। এখন কে বলেছেন? এতদিন আপনি বলেছেন, অন্য সাধারণ নাগরিক বলেছে, একটা পত্রিকা বলেছে, বিভিন্ন মিডিয়ায় আবার এটা নিয়ে প্রচার হয়েছে। এখন যেটা বলেছেন সেটা হচ্ছে একান্ত তার কাছের একজন মানুষ, বর্তমান সরকারের একজন এমপি। কি বলছেন দেখেন, বর্তমানে দেশ জুড়ে আলোচনা সমালোচনা চলছে এবারের কোরবানির ঈদে কেনা একটি ছাগলকে ঘিরে। পশুটি যে কিনেছে সেই মুশফিকুর রহমান ইফাতকে বলা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের NBR কর্মকর্তা মতিউর রহমানের ছেলে, যদিও তিনি বিষয়টি নাকচ করে দিয়ে জানিয়েছেন ইফাত নামে তার কোনো ছেলে নেই। এবার সেই আলোচনায় জল ঢাললেন ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী। তিনি জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানই তার বাবা। বৃহস্পতিবার 20 জুন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এই যে দেখেন, এটা আজকের নিউজ সমগ্র বাংলাদেশের মানুষের কাছে চলে এসেছে। তাহলে এখন আমরা কি বাবার বক্তব্য বিশ্বাস করব না নিজাম হাজারীর কথা বিশ্বাস করব? একজন সংসদ সদস্য বৈধ কিংবা অবৈধ তিনি কোন ভিত্তিতে এই কথাটি বললেন তার আপন মামাতো বোনের, সেটা এখন আলোচনা সমালোচনা পর্যালোচনা দাবি রাখে। কিন্তু একজন বাবা হয়ে কি করে একজন সন্তানকে অস্বীকার করতে পারে, এটা আমার প্রশ্ন। আর যদি তা না হয় তাহলে কিভাবে জোর করে একজন সন্তানকে বাবার সন্তান হিসাবে এদেশের মিডিয়াগুলো লেগে পড়ে তার নামে প্রচার করে দিল? দুইটাই এখন আমাদের জন্য মানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যদি এটা প্রমাণ হয় যে এই সন্তান আসলেই তার সন্তান নয়, তাহলে আমাদের এই প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের যে বাংলাদেশের সত্য নিউজ যেটাকে আমরা জানতে পারি, এই সত্যতা জানতে আমাদেরকে কতদিন যুদ্ধ করতে হবে। বাংলাদেশে বিরোধী মতের কোনো মানুষকে অ্যারেস্ট করলে, কোনো মানুষের নামে মামলা দিলে মুহূর্তের মধ্যে বাবার নাম, মামার নাম, জমির নাম, হ্যাঁ জবর মানে কোথায় চাকরি করে, কোন জায়গায় পড়াশোনা করেছে, শিবির বা বিএনপি ছাত্রদল কত সালে করেছে, সব তথ্য চলে আসে। আর এই রাজস্ব বোর্ডের কর্মকর্তা তার সন্তান ইফাতের, যেটা আর কি দাবি করা হচ্ছে মানে অনলাইনে বা বিভিন্ন জায়গায় যে তার সন্তান, ইফাতের তথ্যটা এখন পর্যন্ত আসতে পারলো না। আবার ইফাতের এই তথ্য নিয়ে এত মিডিয়ায় চালাচালি চলছে, কে এটার উদ্ভাবক? এই ছাগল কাণ্ডের ভিতরে কারা জড়িত? হঠাৎ করে ছাগলের সাথে, যদি ইফাত তার সন্তান নাও হয় তাহলে হঠাৎ করে ইফাত ছাগলের সাথে ছবি তুললেন, কোটি টাকার গোস্ত কেনার কথা বললেন। আবার সেই ইমরান সাহেবের কথা ইফাত নিজে বলছেন যে আমাকে উনি পরিচিত ছিল, আমি পাখি পালি পুষি, আমার যাওয়া ছিল, তার বাসায় আসা যাওয়া সম্পর্ক ছিল, বিধায় উনি একটা ছবি তুলতে বলেছেন। তাহলে এই ধরনের ভাইরাল মার্কেটিং এর যে পদ্ধতি কোরবানির সময় আবিষ্কার হয়েছে, এই জালেমদের হাত থেকে দেশ কবে রক্ষা পাবে? এমন কোন দেশে আপনি বসবাস করছেন যেই দেশে আজ ছাগল কাণ্ড নিয়ে পিতা পুত্র অস্বীকার চলছে, আবার অন্যদিকে আদৌ আমরা জানি না যে সত্যটা কি। আবার অন্যদিকে সেই ইফাত বলছে যে আমাকে ডেকে এনে এই ছবি তোলানো হচ্ছে এবং আমার এটা শখ করে তার ওখান থেকে একটা করেছে। আবার সেই ইমরান, যে ব্যক্তি গরু বিক্রি করছেন, একটা এগ্রো ফার্মের মালিক, এটা তো একেবারে ছোটখাটো জব না, তিনি বলছেন যে এগুলো মানে তার কাছে আমি বিক্রি করেছি, সে আর আসেনি। তাহলে কে সত্যবাদী? যদি ইমরান সাহেব মিথ্যা বলে থাকেন তাহলে ওনাদের কাছ থেকে গরু কিনে, ওনাদের কাছ থেকে ওনাদের উপরে বিশ্বাস করে আমরা আজ যাচ্ছি কোথায়? আমাদের সমাজটা যাচ্ছে কোথায়? কোটি টাকার গরুর গল্প বাদ দেন, আসল গরু তো তারা যেই গরুগুলোর মুখ থেকে এই ধরনের সমাজের মানুষকে আজকের একটা বিভ্রান্তির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, এরাই তো বড় গরু। কিসের শিক্ষা দীক্ষা, কিসের আপনি মানে বড় মালিক, টাকা পয়সাকে বাজ বিচার করছেন, গাড়ি বাড়ির বিচার করছেন, যদি এতটুকু শিক্ষা না হয়? যেই সমাজে মানুষ এখন খেতে পারে না, মানুষ ঠিক মতো তার 3 বেলা খেতে পারে না, গরুর গোস্ত চুক্তি বলে কিস্তিতে কিনে খেতে হচ্ছে। এমনকি কয়েকদিন আগে দেখলাম মুরগির গোস্ত ভাগ করে বিক্রি করা হয়, কেজি কেটে ছোট ছোট পিচ আকারে মুরগির গোস্ত পাওয়া যাচ্ছে। আর সেইখানে আপনি আজ এই অবস্থার মধ্যে ফেলে আপনারা নাটক সিনেমা শুরু করেছেন। আমার কেনই জানি মনে হয় এই সবগুলো নাটকের পিছনে একটা পরিকল্পিত এজেন্সি, গোয়েন্দা বিভাগ কিংবা ভিন্ন আদলে কোন একটা চক্র নিয়োজিত, যারা এই ধরনের কাজ এক এক সময় ঘটাবে। হঠাৎ করে ছাগল কাণ্ড, হঠাৎ করে মহিষ কাণ্ড, হঠাৎ করে দেখবেন মানে এক একটা কাণ্ড। এই কাণ্ড দিয়ে জাতিকে একটা ঈদের সমগ্র আমেজটার মধ্যে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন আপনি। কোটি টাকার গরু, 15 লাখ টাকার ছাগল। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক,
আজকে নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।